শহীদ স্মরণে 14 সেপ্টেম্বর সভা আয়োজনে 5 কোটি টাকা বরাদ্দ। ভারতের অর্থায়নে প্রকল্প চলবে। বিদ্যুৎ সংকট নিরসনে চলছে কাজ। বিদ্যুৎ সরবরাহে কেন বিঘ্ন ঘটছে খুঁজে দেখার আহ্বান বিএনপির। রাষ্ট্র সংস্কার কাজের অগ্রগতি হতাশাজনক বলছে এলডিপি। সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। পূজা ঘিরে নেওয়া হচ্ছে ছিদ্র নিরাপত্তা, 4 কোটি টাকা বরাদ্দ। স্বাভাবিক হচ্ছে আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চল, চলছে উৎপাদন কার্যক্রম। সতর্ক সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং ভারতের মণিপুরে কুকি বিদ্রোহীদের রকেট ও ড্রোন হামলা, কারফিউ জারি করে যৌথ বাহিনী মোতায়েন, বন্ধ ইন্টারনেট পরিষেবা। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএসটিএমটি বার। সংবাদ শিরোনামগুলোর সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। ভারতের অর্থায়নে পরিচালিত কোনো প্রকল্প বন্ধ হয়নি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। পরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা জানান, 14 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভার জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি। মাহমুদ হাসানের রিপোর্টে বিস্তারিত দেখুন। সমসাময়িক বিষয়ে মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় উঠে আসে দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্পের বিষয়। বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, ভারতের সঙ্গে $736 কোটি ঋণ চুক্তির মধ্যে $180 কোটি পাওয়া গেছে। বাকিটাও বিভিন্ন প্রকল্পে ছাড় করবে। দুদেশের সম্পর্ক আগের মতোই চলমান থাকবে বলেও জানান তিনি। And these are very important projects, you know. Then there will be some future projects also. We will not just stop at whatever we have got. They also offered something and we have also devised, and we will talk about those projects, funding of the project, implementation part of it. Then another important thing is the commerce. You know, Bangladesh and India are the two important partners. There are some issues that we have got some trade deficit, but this will be sorted out. বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশে বিনিয়োগে ভারতকে আহ্বান জানান অর্থ উপদেষ্টা। They have expertise in various fields, including nuclear fields and all that. So there is our project and our scientific research laboratory, you know, under that is another hat I am wearing, science and technology. So they also offer, and they are already doing it. So science and technology cooperation, which is very, very important. So overall that is thing, and we have assured them Bangladesh is a very good place for investment, for economic cooperation, and they have taken note and they will continue. That is all. এদিকে ঢাকা দিল্লি একসাথে আগের মতোই কাজ করছে বলে দাবি করেছেন ভারতীয় হাইকমিশনার। আগের মতোই অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ভারত। Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, you know, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. পরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভার জন্য প্রায় 5 কোটি টাকা বরাদ্দের কথা জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটাদের টাইটেলটা হলো স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, সেটা অনুধাবন। বিদ্যুতের ঘাটতি মেটাতে চেষ্টা করছে সরকার। স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। উৎপাদন সক্ষমতা থাকলেও বিদ্যুৎ সরবরাহে কেন বিঘ্ন ঘটছে তা খুঁজে বের করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। এদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের অগ্রগতি হতাশাজনক বলে মন্তব্য করেছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলিম আহমদ। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত।
সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশের সব কাজকর্ম দ্রুততা, স্বচ্ছতা ও সততার সাথে না হলে সমস্যা আরও বাড়বে। শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী ও লোটা বহনকারী অনেক ব্যক্তি এখনো প্রশাসনে গাপটি মেরে বসে আছে। তাদের ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। 1 মাস অতিক্রম হয়েছে, এখনো পর্যন্ত এই সরকারের নড়াচড়া নাই। এদিকে রাজধানীর মাতোয়াইল কাঠের ব্রিজ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত 3 রিকশা চালকের পরিবারের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, স্বৈরাচার পতনের পর দেশে যে স্বস্তির বাতাস বইছে তা ধরে রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে। আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে, কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য কৃতদাস হয়ে যাবে, বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে, আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে। দেশ টিভির সাথে আলাপকালে দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং ভোগান্তি নিরসন করতে হবে। ওনাদের প্রাথমিক দায়িত্ব জনমনের স্বস্তি ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা ঠিক করার মাধ্যমে। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন 15 থেকে 16,000, দরকার 17,000, মানে ক্যাপাসিটি আছে 34 থেকে 36,000। তো এই যে একটা ইনকনসিস্টেন্সি, কেন ওনারা বাইর করুক, এবার সমাধান করতে হবে। যে সরকারে আসুক, জনসমর্থিত হোক, গণতান্ত্রিক হোক, অগণতান্ত্রিক হোক, এই সমস্যাটা তো ওনারাই সমাধান করার কথা। জনসমর্থন নিয়ে অন্তর্বর্তী সরকার যাত্রা করলেও দেশের সংকট নিরসনে দ্রুত একটি রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি। একমাত্র এটা রাস্তা হইল যত সত্তর বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার মানুষের জবাবদিহিতা থাকবে। অন্য কোনো ধরনের সরকারের কোনো জবাবদিহিতা নেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন তিনি। সরকারের উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডায় ডাচদের সমর্থন কামনা করে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার শাসনে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, এসব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন রাষ্ট্রদূত। বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের কৃষি, শিল্প, অর্থনীতি, বন্যা ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সহযোগিতা আরও জোরদার করবে। ভবিষ্যতে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, এবারের দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তৌফিক মাহমুদ, মুন্না রিপোর্ট। গেল 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলার লালারচক সীমান্তে স্বর্ণা দাস নামে কিশোরী নিহত হন। এই ঘটনার পর গত 5 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানায়। সর্বশেষ সোমবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামের এক কিশোর বিএসএফ গুলিতে নিহত হয়। এমন বাস্তবতায় সচিবালয়ে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, সীমান্তে হত্যা বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এই পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, যেহেতু আমাদের যাওয়া আসা করে, মানে এই পারের লোক
পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এবারে দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে উল্লেখ করে উপদেষ্টা জানান, এবার পুজো হবে 32,666টি পূজা মণ্ডপে। এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে। স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমও দেওয়া যাবে। যেতে ধরেন যে স্বেচ্ছাসেবক রাত 1টা থেকে রাত 3টা পর্যন্ত, স্বেচ্ছাসেবক রাত 3টা থেকে রাত 5টা পর্যন্ত, এবং এই স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমের পক্ষে রাত্রে 3 জন, দিনে 2 জন। এবারে দুর্গাপূজায় প্রধান উপদেষ্টা 4 কোটি টাকার বরাদ্দ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। অস্থিরতা কাটিয়ে সাভার ও গাজীপুরে তৈরি পোশাক কারখানায় পুরোদমে শুরু হয়েছে উৎপাদন। সকালে নিয়ম মেনে কাজে যোগ দেন শ্রমিকরা। এখন থেকে কারখানায় নারী পুরুষের সমতা নিশ্চিতের পাশাপাশি হাজিরা বোনাস বাড়তি 225 টাকা এবং টিফিনে 10 টাকা বেশি পাবেন শ্রমিকরা। এদিকে নিরবিচ্ছিন্ন উৎপাদন নিশ্চিতে শিল্পাঞ্চলে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কিছুদিনের অস্থিরতা কাটিয়ে আবারও শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। মঙ্গলবার সকাল থেকেই কারখানাগুলোয় শ্রমিকদের ঢুকতে দেখা যায় স্বাভাবিক দিনের মতোই। নির্ধারিত সময়ে গাজীপুর ও সাভারের অধিকাংশ কারখানায় শুরু হয় উৎপাদন। গতকাল বিজিএমই এর বৈঠকে বন্ধ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে শ্রমিকদের দাবির মুখে গতরাতে কারখানাগুলোয় নারী পুরুষের সমতা নিশ্চিত সহ হাজিরা বোনাস বাড়তি 225 টাকা ও টিফিনে 10 টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তায় সাভারে আশুলিয়াতে খুলে দেওয়া হয় অধিকাংশ পোশাক কারখানা। নিরাপত্তা নিশ্চিতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং জেলা পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের চতুর্দিকেই মোবাইল পেট্রোল টিমগুলো চলমান আছে এবং সেই সাথে যে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা আছে তারাও সক্রিয় আছে। কোথাও কোনো ধরনের সহিংসতা যাতে ঘটতে না পারে সেই জন্য প্রিভেন্টিভ মেজার্স নেওয়া আছে। পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়, খুশি মালিক শ্রমিকরা। পরিবারে আমাদের বৃদ্ধ বাবা মা আছে, তাদেরকে চালাইতে খুবই কষ্ট হয়ে যাবে এবং এই ফ্যাক্টরি থেকে আমাদের যে রাজস্ব আয় হয় এ থেকে দেশ যেন কোনোভাবে বঞ্চিত না হয় আমরা সেটা যাচ্ছি এবং কোনো আন্দোলন আমরা চাই না। আমরা সুন্দরভাবে একটা সুন্দর কর্ম পরিবেশ চাই। আমরা চাইতেছি যে গার্মেন্টস চালু থাকলে আমরা গরিব গুণা মানুষ আমরা চলে ফিরে খাইতে পারি। ভালোভাবে ফ্যাক্টরি চললে আমরা বাসা ভাড়া দিতে পারি এবং আমাদের ওই কর্মের টাকা দিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারি। আমরা কোনো হট্টগোল, কোনো ভেজাল আমরা চাই না। আমরা চাই সুস্থভাবে আমাদের ফ্যাক্টরি প্রতিষ্ঠানগুলো ভালোভাবে যেন চলুক। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে কারখানা কর্তৃপক্ষ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। অবৈধ অর্থ রাখার সুইস ব্যাংক হয়ে উঠেছে আগস্টিন পিউরিফিকেশন আর তার মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড। অভিযোগ রয়েছে আগস্টিন নামের সুইস ব্যাংকের আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক দুর্নীতিবাজের হাজার হাজার কোটি টাকা। মেট্রোপলিটন কোঅপারেটিভ হাউজিং খ্রিস্টানদের সংগঠন হলেও দুর্নীতিবাজদের আশ্রয়স্থল হয়ে ওঠায় অনেক খ্রিস্টান এখন সংগঠন ছাড়া। এম এ আজিমের রিপোর্টে বাকিটা দেখুন। নিয়ম ভঙ্গ করে মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডে শুধু যুক্ত নয়, প্রভাব খাটিয়ে নিজের মুরলও স্থাপন করেন হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে খ্রিস্টানদের সংগঠনে কেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এমন প্রশ্নের উত্তর জানতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। খ্রিস্টানদের দাবি সবার চোখকে আড়াল করে অবৈধ কালো টাকা নিরাপদে রাখতেই এই সংগঠনটি বেছে নেয় কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী মানে লেখা আছে স্পষ্ট, আমার কাছে সে ডকুমেন্টসটাও আছে। এই স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা আমি এর আগে তো আমি শুনেছি যে আমাদের প্যানেল মেয়র যেটা ছিল যে
কিরণ সাহেবের, এইরকম একটা শুনেছি আর কি। সেখানে তো আপনার কার টাকা সেখানে ইনভাইস হয়েছে সেটা তো সরকার এটা করবে না, চেক করবে না, বা এটা আপনার ওই যে NBR-এর এটা মানে ইয়াতে থাকবে না তারা, আমাদের সমিতির টাকাগুলি, যার কারণে এটা কালো টাকাগুলি সাদা হয়ে যায়। তাকে এ সুযোগ করে দেয় সংগঠনটির চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন। নিয়মের বাইরে এমন কাজে বাধা দেয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আগস্টিনের রোষানলে পড়তে হয়েছে অনেককে। আমরা সাধারণ মানুষ কোথায় যাব, কার কাছে অভিযোগ করব? রাষ্ট্রে এমন কোনো কেউ নাই যে আমাদের সঙ্গে দাঁড়াইবে, মানে কোনো প্রশাসনিকভাবেও সাহায্য পাইনি আমরা। আইনকে ফাঁকি দিয়ে, আইনকে কিনে নিয়ে আজকে সে অবৈধভাবে 4 টার্ম ধরে সোসাইটির দায়িত্বে রয়েছে। খ্রিস্টানদের সংগঠনের প্যাডে বিজ্ঞপ্তি দিয়ে কোটা বিরোধী আন্দোলনে খ্রিস্টান সম্প্রদায়কে ছাত্রদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টাও করে কামাল আগস্টিন চক্র। সরকার পতনের পর শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল নয়, আত্মগোপনে আছে আগস্টিনও। তাই খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের অর্থের হিসেব তদন্ত করলে আরও অনেক অবৈধ অর্থের সন্ধান মিলতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় অভিযুক্ত বরখাস্ত এসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে পিবিআই-এর আবেদনের প্রেক্ষিতে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসানুল হক তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 18 অগস্ট আবু সাইদ হত্যার ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে তাজহাট থানায় হত্যা মামলা করেন। এতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায় সহ 17 জনকে আসামি করা হয়েছে। গেল 3 অগস্ট আমির আলী ও সুজনকে বরখাস্ত করে পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। সোমবার সন্ধ্যায় তাদেরকে পিবিআই-এর কাছে হস্তান্তর করেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। অশান্ত ভারতের মণিপুর রাজ্য। বিভিন্ন জায়গায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে কুকি বিদ্রোহীরা। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। রাজ্যে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যোগান দিচ্ছে কারা, তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। এ অবস্থায় আরও 3 জেলায় জারি করা হয়েছে কারফিউ। আগামী 5 দিনের মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। হামলা, পাল্টা হামলা আর সহিংসতায় ক্রমশ দাবানলের মতো উত্তেজনা ছড়াচ্ছে ভারতের মণিপুর রাজ্যে। ড্রোন, ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন ভারত। গেল সোমবারও উত্তপ্ত ছিল রাজ্যটির রাজধানী ইম্ফলের পরিস্থিতি। কতুর গ্রামে ড্রোন হামলা চালায় কুকিরা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু অবকাঠামো। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। এদিকে শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছেন বহু মানুষ। রোববার রাতে ইম্ফলের রাস্তায় নামেন বিপুল সংখ্যক নারী। রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের দাবি তুলেছেন তারা। अभी मणिपुर में क्या हो रहा है सबको पता है। दिन ब दिन आदमी मर रहा है, कुकी लोग ने फायरिंग किया है। এই আবহে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক সহিংস সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে রয়েছে তার রাজ্যের বিজেপি সরকার বলে জানায় মুখ্যমন্ত্রী। মণিপুর পুলিশের কর্মকর্তা রাজীব সিং বলেন, রাজ্যে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর কারণে মণিপুর পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা সদরে রয়েছেন এবং পরিস্থিতি মনিটর করছেন বলেও জানান তিনি। We are taking it very seriously. We have spoken to everybody from here to Delhi or
वहाँ दिल्ली में भी एनएसजी से भी हम लोगों ने बात किया है, डीजी एनएसजी से बात किया है। সাম্প্রতিক সময়ে আক্রমণের জন্য অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে, সে নিয়ে ওঠে নানা প্রশ্ন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া পোস্টকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ওঠে। এদিকে গুজবে কান না দিতে আহ্বান জানায় রাজ্য পুলিশ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।